হ্যাঁ বল, এনি প্রবলেম? ছেলেটা এক ধ্যানে তাকিয়েছিল শুদ্ধের দিকে, ধ্যান ছেড়ে বলল, শুদ্ধ ভাইয়া আপনি? এই বাসার সামনে তো আমারই থাকার কথা, তাই না? তো তুই কি মনে করে প্রবলেম সলভার অ্যাপ্রুভ ভাইরাস এখানে ইনস্টল হবে নাকি? না মানে ভাইয়া, কোন ফোল্ডারে এসেছিস হয়তো দেখিসনি। অ্যান্টিভাইরাস অ্যাপস আছে এখানে, তাও দেখিসনি হয়তো। যাই হোক, দেখে নে, ভালো হবে। ছেলেটা চশমা ওর চোখে এঁটে দিয়ে উনি আমার হাত উঠিয়ে লেখাটা দেখালেন। ছেলেটা বড় বড় করে তাকিয়ে সেটা দেখেই দৌড় লাগালো। লোকাটাইপ দেহ নিয়ে হাওয়ার বিপরীতে দৌড়াচ্ছিল ছেলেটা। মনে হচ্ছিল এই বুঝি উড়ে না যায়, না হয় পড়ে যায়। ফিক করে হেসে দিলাম আমি। পরে শুদ্ধর কথা মনে পড়তেই জিভ কামড়ে পাশে তাকালাম। উনি মাথা নেড়ে বিরক্তি নিয়ে বললেন, নির্লজ্জ মেয়ে একটা। চোখ সরিয়ে কিছু না শোনার ভান করে রাস্তার দিকে তাকালাম আমি। শুদ্ধ বললেন, অপশন আছে গান ছাড়ার। চোখে চোখে তাকালাম তার দিকে, বললাম, প্লিজ বলুন না, পা লেগে গেছে আমার। লজ্জা হচ্ছে না? থতমত খেয়ে মেকি হেসে বললাম, হ্যাঁ ওইটা। লজ্জাই বলছি না যে লজ্জা করছে আমার। উনি জোরে শ্বাস ছাড়লেন একটা, পকেটে হাত গুজে আরাম করে দাঁড়িয়ে বললেন, এবার তোকে নিজেকে নিয়ে গান গাইতে হবে। কান ছেড়ে দিয়ে তুড়ি বাজিয়ে বললাম, আরে এটা তো আমার বাঁয়ে হাতকা খেল, এখনই আমি। উনি চোখ রাঙিয়ে কান ধরতে বললেন আবারও। কান ধরে ধীর গলায় বললাম, বেশ তাই গাইব। শুধু রাস্তার দিকে তাকালেন। দূরে একটা টঙের দোকানে কিছু ছেলে সাইকেল দাঁড় করিয়ে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল। অবশ্য আর চোখে আমাকেও দেখছিল তা আমি জানি। শুধু হাঁক ছাড়লেন। অনিশাত, ছেলেগুলো পিছন ফিরল। উনি হাত দিয়ে আঙুল ঘুরিয়ে সবগুলোকে আসার জন্য ইশারা করলেন। দুইটা তো ভূত দেখার মতো করে ভো দৌড় দিয়ে ছুটে পালালো। আর বাকিগুলোর এক্সপ্রেশন ঠিক বোঝা যাচ্ছে না। শুধু একটু চেঁচিয়ে বললেন, এদিকে। ওরা তুর তুর করে এইদিকে এগিয়ে আসতে লাগলো। আমি বুঝলাম ওদের সামনে গান গাওয়াবে আমাকে। তাতে কি, আমি তো বাসায় ইরু আর কলেজে মনতা ছাড়া সবার কাছে দৃষ্টি আনাম লাইট। পাবলিসিটিটা বাড়বে আমার ভেবেই খুশি হলাম। ছেলেগুলো এসে এক সুরে সালাম দিল ওনাকে। আমি তখনও কান ধরে দাঁড়িয়ে। উনি উত্তর নিয়ে আমাকে দেখিয়ে বললেন, এটা আজ তোদের গান শোনাবে। তোদের কাজ হলো এখন যে গানটা ও গাইবে, ওকে দেখলে সে গানটা বারবার গিয়ে ওকে মনে করিয়ে দিবি। ও কি, হ্যাঁ, গট ইট? ছেলেগুলো মাথা নাড়লো। আমি তো মহা খুশি, ভেবেই নিয়েছি আমি মিস রাজশাহী চাইনা দিতে টিপস লা লা লা। শুধু আমার কান থেকে এক হাত ছাড়িয়ে সে হাতের এক আঙুল আমার কপালের পাশ বরাবর তাক করে বললেন, চলো এবার গা, বাদশার পাগল হয় গান। বিনা কোনো ঝড় বৃষ্টিতে বজ্রপাত হলো যেন আমার কানে। ভাবলাম কি, আর উনি কি করলেন। স্পর্ধিত ভঙ্গিমায় শ্বাস আটকে নিষ্পলক দৃষ্টিতে তাকালাম তার দিকে। এভাবেও অপমান করা যায়, এতটা ভেবে রেখেছেন উনি। আমি তো বাসার মধ্যে একটু মজার ছলেই, আর উনি এভাবে বাসার বাইরে সবার সামনেই জোতার মামা হালিম বানাচ্ছেন আমার। আর চোখে বাসার দরজার দিকে তাকালাম, একটাও নেই দৃষ্টিসীমার মধ্যে। ছেলেগুলো ঠোঁট টিপে হাসা শুরু করে দিয়েছে দেখলাম। একটু ঝাড়া মেরেই বললাম, পারবো না আমি। কান ধরে 1 ঘন্টা দাঁড়ায় থাক। এবার সবাইকে বলে যাব কিচ্ছু কিছু বানি ছুড়ে দিয়ে যেতে জানো এই কান ধরা পাগলের জন্য। বলে কি, তাহলে তো আরো বিপদ। কয়জনকে শোনাবো? কান্নার চেহারা করতে গিয়েও হলো না। উনি ধমকে উঠলেন আমাকে। দরকার। আমি চোখ বন্ধ করে আঙুল নিজের দিকে ধরলাম। ঠোঁট উল্টে নেকা কান্নার মতো করে গাইতে লাগলাম, ইয়ে লাড়কি পাগল হ্যাঁ পাগল হ্যাঁ পাগল হ্যাঁ। মাহির সারা রুমে টিস্যু ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানায় বসে কেঁদেই চলেছি আমি। আমার ধারণা মতে চোখের পানিতে না হলেও মোচড়ানো টিস্যুতে সারা ঘরের অবস্থা খারাপ। কম অপমান তো জোটেনি আজ কপালে। শুধু এত সব কাহিনী করে সেখানেই দাঁড়িয়ে আছে ছেলেগুলোর সাথে কথা বলছেন, যেন আমি মানুষটা ফেল না। গান গাইয়ে আমাকে ধমকে বলল, যা বাসার ভেতরে যা। দরজার কাছে এসে দেখি ওটা বাইরে থেকেই লক। দরজা খুলে ভেতরে ঢুকলাম আমি। সবাই হন্য হয়ে আমার দিকে এগিয়ে আসলো। সেজমা বলল, ইনসু তুই ঠিক আছিস? ঠিক আছি। তোমার ছেলে ঠিক থাকার কোনো সুযোগ রেখেছে কি? সে আমাকে মাহি বলল, শুদ্ধ ভাইয়াটা এতটা রাগ করলো এভাবে ভাবিকে? হ্যাঁ, আরও জড়াও মেয়েটাকে ওর জীবনে, এভাবেই কষ্ট দেবে আজীবন। কোনোদিনও ওকে শুদ্ধ মেনে। তুই এতটা কাঁদছিস কেন, যেন জীবনে প্রথম কান ধরলি?
শেহনাজ মঞ্জিলে তো রেগুলার কান ধরা লাগতো তোর দেরিতে ঘুম থেকে ওঠা নিয়ে, ইরুকে মার লাগানো নিয়ে। আর আমি আরো জোরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিলাম। এবার জিনাত আপু এ বাসায় সবার সামনে সম্মান লুটবে আমার। সে যখন ধমকে বলল, থামো জিনা, শেহনাজ মঞ্জিল আর আজাদ ম্যানশন এক হলো না? সে যখন কোলে মাথা গুজে দিলাম আমি। কেউ তো বুঝলো। জিনাত আপু আবারও বলল, সেজো মামি, সেটা ওকেই জিজ্ঞাসা করো এক হলো কি না। এই ড্রামাবাজ, তোর চোখে এক ফোঁটাও পানি নাই কেন? ভেবে করে কেঁদেই যাচ্ছিস। আমি আরো জোরে কেঁদে দিলাম। বললাম, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমিই ড্রামে বাজ। এত বাজেভাবে অপমান করলো আমাকে, নিজে তো এক পাও এগোলে না। ঈশান ভাইয়া এতক্ষণে মুখ খুললেন, বললেন, শুদ্ধ বলেছিল আমরা কেউ এগেলে তোমার সোজা শোন মঞ্জিলে রেখে আসবে। পরের বার বেরোনোর সময় তো দরজা লক করে গিয়েছিল। মারে মাফ করে দে। ভেবেছিলাম এই বাসা থেকে তোর চলে যাওয়ার চেয়ে শুদ্ধ রাগটা সহ্য করা সহজ হবে, কিন্তু ও এভাবে বিষয়টা। ঠিক আছে আম্মু, ব্যাপার না। কি বলছিস তুই ইনসু? হ্যাঁ, উনি দেখতে পারলে আমি মানতে কেন পারবো না? দেখতে পেরেছো তো বাইরে কি করেছি কে জানে। মাহির কথায় ওর মা ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করবে? অবশ্যই কারা কারা ইনসিয়াকে দেখে হেসেছে তার হিসাব করছে না। হতেই পারে, কাগজটা বাঁধার কারণ এখনো ক্লিয়ার না। আমি তুই থাম আপা, এই মেয়েটা যেন এই বাসা থেকে স্বেচ্ছায় চলে যায় সেটা ভেবে কিন্তু শুদ্ধের অত্যাচারটা বেশি হয়ে যাচ্ছে। সকালেই মেয়েটা দরজা লক করে। আন্টি প্লিজ, দোষ ইনসুর আছে। সকালে ওর নাটকে কম ভয় পায়নি শুদ্ধ। তুই তো একভাবে না একভাবে ও দিতই তোকে ইনসু। জানতি না তুই? আন্দাজ ছিল না তোর? সম্মতি মনে মনে জানালাম আমি। সবাই অবাক হয়ে একসাথে বলল, নাটক? হ্যাঁ, কি বলুন তো, এক পাতা স্লিপিং পিলস দেখে আপনাদের সবার কেমন সেন্স কি উড়ে গেছিল নাকি সেজো মামি? সবগুলো খেলে শুধু পানির ঝটকাতেই চোখ খুলতো ওর। শুদ্ধকে বাসায় আনতে ওইসব করেছিল ইনসু। সবাই বিস্ময় নিয়ে আমার দিকে তাকালো। মাথা নিচু করে রইলাম আমি। জিনাত আপু আবারও বলল, তোকে নিয়ে বই পেয়েছিল, এইটুকু রাগ খাটাবেই। আর তো আর, ও যে তোকে অপমানে এই বাসা থেকে তাড়ানোর ধান্দায় আছে তা তুই জানিস না ইনসু? তুই তো বলেছিলি মাটি কামড়ে থাকবে এই বাসায়। এখন এইটুকুতেই এমন করছিস কেন? কপাল কুঁচকে ঠোঁট উল্টে বললাম, এটুকু? শুদ্ধর ক্ষেত্রে এটুকু নয়, তুই জানিস না ও কেমন। তাছাড়া আমাকে বলতো হুট করেই বা তোর এত সম্মান গজালো কবে থেকে? তা বলে বাইরের লোকজনের সামনে? তুই যে শেহনাজ মঞ্জিলে আশেপাশে রাজাকারের মতো ঘুরতি, তখন সেগুলো কি তোর পরমান্তীয় ছিল? তোর রেকর্ড জানি না আমি? সেবার শুনেছিলাম তুই আরাধ্যাকে ওর বয়ফ্রেন্ডের সাথে পালাতে দিতে গিয়ে ধরা পড়েছিলি। সেবারের অপমানটা কি নিতান্তই চার দেয়ালে ছিল? আবার নাকি পাশের বাসার নাইমার বিয়েতে তুই। আপু, কি? কিসের সাথে কি সব বলছো তুমি? জাস্ট তোকে মনে করাচ্ছি তুই লোকের কথায় কতটা সেন্সিটিভ। হয়েছে হয়েছে, থামো প্লিজ। আপু চুপ করলো, কিন্তু ওর কথাগুলো যৌক্তিক ছিল। মনে পড়লো এই লোকটার আসল উদ্দেশ্য তো আমাকে বাসা থেকে বের করা। তাই যেভাবেই হোক অপমান করে তাড়ানোর উপায় খুঁজছে আমাকে। আমাকে বুঝতে হবে উনি এমনটাই চান যাতে আমি রাগ করে বাইরে চলে যাই। কিন্তু তা তো হতে দেয়াই যাবে না। ওদের কিছু সান্ত্বনা বানিয়ে আর উপদেশ শুনে নিজেকে শক্ত করলাম আমি। পা বাড়ালাম রুমের দিকে। সবাইকে বলে এসেছি আমাকে নিয়ে না ভাবতে। ওরা অবশ্য মানা করেছিল এই রুমে আসতে। বলেছি শুদ্ধ যা চায় তা দেব না আমি ওনাকে। শুদ্ধ ফেরেননি। দরজা খোলা। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসে মোবাইল ঘাঁটছিলাম। মূলত মৌনতাকে মেসেঞ্জারে ঝাড়ছিলাম আমি। বেশ কিছুটা সময় পর শুদ্ধ মাথার চুল উল্টাতে উল্টাতে রুমে ঢুকলেন। এক নজর তার দিকে তাকিয়ে ফোনে মনোযোগ দিলাম আমি। শুদ্ধ এক পলক আমাকে দেখে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। পরপরই চমকে উঠে আমার দিকে তাকালেন। এগিয়ে এসে বললেন, তুই এই রুমে? তো কোথায় থাকবো? এটাই তো আমার রুম। আশেপাশে কিছু খুঁজলেন উনি। বললেন, ব্যাগপত্র গোছাসনি? না, কেন? এই বাসা ছেড়ে যাবি না তুই? সে কথা কখন হলো আমাদের? এত কিছু করলাম তোর গায়ে লাগেনি? শুধু কাগজটা লেগেছিল। এতটুকু লজ্জা ঘৃণা রাগ হচ্ছে না তোর? এসব তো আপনার হওয়ার কথা। আপনার বউ কান ধরেছিল, গান গেয়েছিল, তাকে দেখে সবাই হেসেছে। শুদ্ধর নাম দেখে ওরা চুপ ছিল। হ্যাঁ, কিন্তু ততক্ষণে আমার মান সম্মান তো শেষ, তাই না? তো চলে যাস না কেন? কোথায় যাব? কেন? শেহনাজ মঞ্জিল? যাব না আমি কোথাও।
উনি চেঁচিয়ে বললেন, আর কি করলে যাবে তুই আমার জীবন থেকে, বল কি করলে যাবি? সব কিছু ট্রাই করে দেখতে পারেন। উনি ফুসতে ফুসতে ওয়াশরুমে চলে গেলেন। শব্দহীন হেসে মোবাইল পাশে রেখে বাবু হয়ে বসলাম আমি। এভাবে গান গাইয়ে কান ধরিয়ে কেন? আমি তো ঠিক করে নিয়েছি যদি সবার সামনে মুরগি বানিয়েও বসিয়ে রাখেন আমাকে, তবুও এখানেই থাকবো। এ বাসা ছেড়ে যাচ্ছি না আমি, মিস্টার অ্যাংরি বার্ড। এত তাড়াতাড়ি আর নিজের মতো ফুলফিল না করে তো নয়ই। আজাদ ম্যানশনের ড্রয়িং রুমের সোফায় বসে আছে আয়ান। অফিসের কাজ শেষ করে আসতে হয়েছে ওকে। মিস্টার আজাদের সাথে এ বাসায় এসেছে ও। চোখ মুখে তার উপচে পড়া খুশি। অবশেষে ইনসিয়াকে দেখবে ও। এতগুলো বছর যার নামে স্বপ্ন বুনেছে ও, তাকে নিজ চোখে দেখবে আজ। প্রথমে দুবার দেখার চেষ্টা করেছিল, হয়ে ওঠেনি, কারণ আজও অজানা ওর। মুনিয়ার অসুস্থতার পর উপায় থাকলেও ইচ্ছে করে ইনসিয়াকে দেখার চেষ্টাটুকু করেনি ও। প্ল্যান ছিল শুদ্ধকে আজাদ ম্যানশন থেকে বের করে একা করে দেবে, তারপর বিয়ে করেই ঘরে তুলবে ইনসিয়াকে, একদম বধূবেশে দেখবে ওকে। অবশ্য মনের চোখ দিয়ে কয় বছর প্রতিনিয়তই দেখেছে ও ইনসিয়াকে। ডায়েরিতে ওকে নিয়ে প্রতিটা কথা এতটাই প্রাণবন্ত ছিল। মিসেস আজাদ হুইল চেয়ার নিয়ে এগিয়ে আসলেন। আয়ান উঠে দাঁড়িয়ে সালাম দিল ওনাকে। উত্তর নিয়ে বসতে বললেন উনি আয়ানকে। আসমা এসে নানা রকমের নাস্তা ওর সামনে সাজিয়ে দিয়ে গেল। ড্রয়িং রুমে জিন্নাত আর মাহি বাদে বাকিরা সবাই উপস্থিত। বাসাভর্তি লোক বরাবর আয়ানের মনে করিয়ে দিয়েছে এখানে শুদ্ধ আনন্দে আছে, আর এটাই ওর প্রিয়সীর শ্বশুরবাড়ি। মনে মনে ফুঁসে ওঠে ও। হাতে শক্ত মুঠো এসে রাগটাকে নিয়ন্ত্রণ করে হাসি মুখে কথা বলছে সবার সাথে। তাপসি একবার ডাক ছেড়ে বলল, শুদ্ধ, তোর ফ্রেন্ড এসেছে। শুদ্ধ বেরোলো না, এটা আয়ানও জানে ও বেরোবে না। যতক্ষণ না শুদ্ধর মনে হবে আয়নের এখানে সবার সাথে কুশল বিনিময় শেষ, ততক্ষণ ও বেরোবে না। তারপর একসময় নিজে এসে বলবে চল রুমে চল, তারপর রুমে গিয়ে কথা বলবে দুজন। এমনটা হয়ে আসছে এই 3 বছর হলো, কিন্তু আজ তো ইঞ্চি আছে ওর ঘরে। আজ কি করবে শুদ্ধ? তোমার মা ভালো আছেন? জি, উনি আসলেন না? আসলে আন্টি অফিস থেকে এসেছি তো, নিয়ে আসবো একদিন। মিসেস জামান আয়নকে শুদ্ধর মতোই ভালোবাসেন, এ কথা আয়ান জানে। এ বাসার সবাই আপনজন ভাবে ওকে। আয়ান বসে সবার সাথেই কথা বলছিল। এমন সময় মাহি এসে আয়ানের পেছন থেকে চুল টেনে দিয়ে সামনে বসতে বসতে বলল, তুমি ভাইয়া ভালো হলে না কোনোদিনও। মাত্র দেখলাম রুমে, এর মধ্যেই বউয়ের পেছনে। সামনে তাকিয়ে আয়নকে দেখেই আটকে গেল মাহি। অপরিচিত লোকটি আপাতমস্তক দেখে নিল ও একবার। বেশ ফর্সাই লোকটা, শার্টের ওপর কোট পরা, পায়ে কালো স্যুট, চুল সেট করা, একদম ফর্মাল লুক। পেছন দিক থেকে আয়নের মাথা থেকে ভেবেছে হয়তো সিফাত বসে, তাই অমন করেছে। আয়ন মনে মনে বিরক্ত হলেও বাইরে তা প্রকাশ করলো না। মাহি একটু অপ্রস্তুত হয়ে বলল, সরি, আসলে আমি। ইটস ওকে। এতটুকু বলেই মুখ ফিরিয়ে নিল আয়ান। ইনসিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা ওর নেই। আয়নের ভাব দেখে মাহি বুঝলো ওর কাজে লোকটা বেশ ভালোই বিরক্ত হয়েছে, কিন্তু আয়নের অমন ব্যবহারে কিছুটা খারাপ লাগা কাজ করলো ওর। তবে কিছু না বলে চুপই রইল। মিসেস জামান মাহির মাকে বললেন, ভাবি ডিনারের ব্যবস্থাটা। আসার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। আয়ন শুধু ভাবছে শুদ্ধ কখন এসে ওকে ওর রুমে নিয়ে যাবে। ওই চলে যেত, কিন্তু ইনসি আছে ওর সাথে ওর ঘরে। এভাবে ঢুকে পড়লে এ বাসার লোকগুলো বিষয়টা বাজেভাবেও নিতে পারে, যা এই মুহূর্তে একদমই চায় না আয়ান। স্বাভাবিকভাবেই বলল, না না আন্টি, ব্যস্ত হবেন না, আমি তো। না কেন আয়ান, তুমি ডিনার করেই বেরোবে। মিস্টার আজাদের কথায় আয়ান গলার স্বর নামিয়ে বলল, আসলে স্যার। আয়ান হাসলো, বলল, সরি, অভ্যাস। পাল্টে ফেলো, আজ ডিনার করেই যাচ্ছ তুমি? তা আর হবে না স্যার, জানিনি তো আম্মু বাসায় একা ওয়েট করছে আমার জন্য। মিস্টার আজাদ কিছু একটা বুঝে বললেন, ঠিক আছে, অল্প কিছু খেয়ে নয় বেরিয়ে পড়ো। আমি যতদূর জানি তুই অফিসিয়াল কাজে আসিস নি আয়ান। এখানকার কথা শেষ হলে রুমে চল। কথাটা বলতে বলতে শুদ্ধকে সিঁড়ি বেয়ে নামতে দেখলো আয়ান। হাসি ফুটলো ওর মুখে, আর চোখে পেছনে তাকিয়ে খুঁজতে লাগলো ইনসিয়াকে। শুদ্ধ এগিয়ে এসে বলল, আসলি তবে? জিগরি দোষের বউ দেখতে তো আসতেই হতো। বউ শুনে শুদ্ধের ভেতরটায় তোলপাড় শুরু করলো। বউ, ওর বউ, কথা ঘুরাতে বলল, কিছু খেয়েছিস? হ্যাঁ তো, সে কই? জানি না। জানিস না মানে? রুমে নেই অনেকক্ষণ হলো। ও। শুদ্ধ জোরে ডাক লাগালো, শিয়া। শুদ্ধের আওয়াজে চমকে উঠলাম আমি।
মাহির রুমে চেঞ্জ করছিলাম। এই প্রথম নতুন বউ দেখতে এ বাসায় কেউ আসছে। ফকির নিবেশে তো যাওয়া যাবে না। সব থেকে বড় কথা হলো সে আমাকে অপমান করেছে, বলেছিল নর্মাল বিহেভ করতে। আমি তো এখন মিসচিফ হব, একদম উল্টোটাই করব। একটা জোরে শ্বাস নিয়ে ওড়না দিয়ে মাথায় বেশ বড় সড়ো একটা ঘোমটা টেনে মাথা নিচু করে বেরিয়ে আসলাম। আয়নের চোখ পড়তেই উঠে দাঁড়ালো ও। শুদ্ধ আয়নের চোখ অনুসরণ করে তাকালো। কাঁচা হলদের রঙের জামাটা উজ্জ্বল শ্যামবর্ণের গায়ে ফুটে উঠেছে, মাথায় ওড়না জড়িয়েছে, তবে কানের পাশে একগুচ্ছ চুল তার ফাঁকা সামনে দিয়ে উকি দিচ্ছে। পেছনের কোমর অবধি ঢেউ খেলানো চুল ও সিঁড়ি বেয়ে নামার ছন্দে তাল মিলিয়ে নামছে। বাঁ হাত ভর্তি চুড়িগুলো শব্দের জন্য 4-5 ঝড় তুলে দিল। নামিয়ে রাখা চোখের ঘন পাপড়ি, থুতনির বাম পাশটা একদম ছোট ছোট তিল দেখলো যেন তৃষ্ণা বাড়ে, ঠিক যেমনটা ও শামা পাখিকে চায়। ও কিছুক্ষণ আগেও আনড্রেসে ছিল ও, তাহলে চেঞ্জ করলো কেন? এভাবে বউ বউ সেজে এসেছে কেন ও? হাত মুঠো করে নিল শুদ্ধ। গুটি গুটি পায়ে নিচে নামতেই শুদ্ধ গম্ভীর গলায় বললেন, মিট আয়ান। আমি নিচু মাথা রেখেই ধীর গলায় সালাম দিলাম ওনাকে। উনিও ধীরেই উত্তর নিলেন। শুদ্ধ ওনাকে বললেন, আয়ান ও ইনসিয়া। আয়ান কোনো ঘোরে ছিল। নিজের অন্তরাত্মায় এই প্রথমবারের মতো প্রশ্ন করেছিল ওকে। না দেখে অন্য কারো বর্ণনায় সৃষ্ট মোহকে ভালোবাসা ভাবছে না তো। হলে হবে, ইনসিয়াকে তো ওর চাই, ব্যাস। নিজেকে সামলে বলল, হ্যাঁ, দেখে বুঝতেই পারছি। কেমন আছো ইনসিয়া? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি আমার ছোট, ইনফ্যাক্ট শুদ্ধ আমার 4 মাসের ছোট। নাম ধরে বলতেই পারি তোমাকে, তাই না? জি অবশ্যই ভাই। ভাইয়া বলতে হবে না, নাম ধরেই বলো। তা কেন আয়ান, তুই ওর বড়। সিয়া, ভাইয়া বলেই ডাকবি ওকে। শুদ্ধ দিকে তাকালাম। কপালের রগ, সাদা টি শার্টের নিচে ফর্সা গালের রগ দৃশ্যমান। দাঁত কেলিয়ে বললাম, কি দরকার? উনি নিজেই তো নাম ধরে ডাকতে বলেছেন, নাম ধরেই ডাকি না। শুধু আয়ানের দিকে তাকিয়ে বললেন, চল রুমে যাই। তারপর আমার দিকে আঙুল উঁচিয়ে বললেন, রুমে আসবি না তুই? ভোলা ভালা ফেস বানিয়ে বললাম, কিন্তু উনি তো আমার সাথেই দেখা করতে আসলেন। আয়ান চুপচাপ সবটা বুঝতে ব্যস্ত। যেখানে শুধু মুখে বলেছে ডোন্ট কেয়ার, আবার ইনসিয়ারকে নিয়ে ইনসিকিউরিটিও দেখাচ্ছে, ইনসিয়ার সেখানেই ওর কথার উল্টোটাই বলছে। সম্পর্কের টানাপোড়েন বুঝতে কোনো তৃতীয় ব্যক্তির এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন হয় না। শুধু আয়ান দুজনেই উপরে চলে গেলেন। আমিও যেতাম। বোঝা দরকার লোকটা কেমন বন্ধু শুদ্ধের, কতটুকু জানেন ওনাকে নিয়ে। কিন্তু জিনাত আপু আটকে দিল আমাকে। ওরা সবাই সোফায় বসে কথা বলছে। কিচেনের ড্রয়িংয়ের মাঝে এক পিলারে হেলান দিয়ে আসমা খালার সবজি কাটা দেখছিলাম। আর এসবই ভাবছিলাম আমি। কতক্ষণ কেটে গেছে তা জানি না। আসছি ইনসিয়া। ধ্যান ভেঙে আয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। শুধু পাশেই দাঁড়িয়ে। ফোনটা বেজে উঠতেই আমার দিকে তাকিয়ে বললেন, আমি বেরোবো, কখন ফিরবো জানি না। আয়ানের দিকে তাকিয়ে মাথা দুবার উপরে নিচে নাড়লেন। উনিও তাই করলেন। শুধু ফোন রিসিভ করে একটু সাইডে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন। আর আমি বাঁকা চোখে তাকেই দেখছি। আচমকাই কেউ তুড়ি বাজালো। ঘাড় ঘোরাতেই আয়ান একটা ব্যাগ এগিয়ে দিলেন আমাকে। হাসি মুখে তবে ধীর গলায় বললেন, তোমার গিফট। এটা? না বলো না প্লিজ। এটা কোনো প্রয়োজন ছিল না ভাইয়া। আপনি? প্রয়োজন ছিল, তোমার ভালো চাই আমি। কিছু সত্যি তাই জানাতে চাই তোমাকে, জানার দরকার তোমার। উপহার হিসাবে তাই সত্যিগুলো দিলাম তোমাকে। অবাক চোখে তাকালাম তার দিকে। উপহার দেবে? উপহার হিসেবে? সত্যি? কি সত্যি? কার সত্যি? এভাবে শুদ্ধ থেকে লুকিয়ে কেন? উনি তো শুদ্ধের ফ্রেন্ড, তবে কি শুদ্ধের সাথে ওনার রিলেটেড কিছু? ওনার এমন বিহেভিয়ার কারণ কি? সত্যি মানে? আর আমাকে ঠিক বুঝলাম না। দেখলেই বুঝতে পারবে। উপহারটা শুধু তোমার জন্য, শুদ্ধটাও ও ঠিক সময়ে পেয়ে যাবে। আয়ান আবারও মাথা নাড়িয়ে ব্যাগটা নিতে ইশারা করলেন আমাকে। কিছু না বুঝে কাঁপা কাঁপা হাতে ব্যাগটা হাতে নিলাম আমি। শপিং ব্যাগের মতো রঙিন ব্যাগটা হাতে আসতেই চারপাশ ফ্যাকাশে হতে শুরু করলো আমার। বুকের ভেতরটায় ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। সে ঝড়ে সদ্য ফুটন্ত স্বপ্নগুলো ঝরে যাবে না তো? সেই ভয়ে দানা বাঁধতে শুরু করলো নিজেদের মধ্যে। আজাদ মেনশন থেকে গাড়ির চাবির গোছা ঘুরাতে ঘুরাতে বেরিয়ে এলো আয়ান। শুদ্ধ বেরিয়ে গেছে। কোথায় গেছে সেটা নিয়ে বড় বড়ি মাথায় ব্যথা নেই ওর। গেছে হয়তো বা কষ্ট কমাতে কোনো বারে। গাড়ির কাছে এসে আরেকবার ঘাড় ঘুরিয়ে উপরে তাকালো সে। সোজা চোখ গেল ওর শুদ্ধের ব্যালকনির দিকে। সেখানে রেলিংয়ে ফাঁক দিয়ে বেরিয়ে আসা দুটো ডালে বেশ বড় 3টে গোলাপ ফুটেছে।
সন্ধ্যার আবছা অন্ধকার নেমে আসলেও বাগানের লাইটের আলোতে নিচ থেকেই দেখা যাচ্ছে তা একদম। বৈশাখের এই তপ্ত রোদে এক ফোঁটা পানি না পেয়ে যে গাছগুলো মরতে বসেছিল সে গাছে গোলাপ ধরতে দেখেই আয়নের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো। বৃষ্টি হয়নি এই দুদিনে, তার মানে ইনসিয়া নামক বর্ষণে সে শুকনো নির্জীব গাছে এত সুন্দর গোলাপ ফুটিয়েছে। হয়তো এভাবে শুদ্ধের জীবনকেও। না, তা হতে হবে না। এ আয়ান তা হতে দেবে না। শুদ্ধ এত সুখে বাঁচতে দেব না আমি। ইনসিয়া, তুমি শুধু আমার জীবনে নামবে বর্ষণ হয়ে। এই হৃদয়ের প্রতিশোধে আগুন জ্বলছে, তা নেভাতে তোমাকে লাগবে আমার, তোমাকেই। শুদ্ধ আবারও দিশাহারা করে দেব আমি। আর আজ থেকেই শুরু। একটা মানুষে এতটা গভীরতা কিভাবে থাকতে পারে? কিভাবে একজন মানুষ এতটা ভালোবাসা লুকিয়ে রাখতে পারে? যতই দেখছি শুদ্ধকে ততই অবাক হচ্ছি। রাতে চুপচাপে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু গভীর রাতে মাথায় শুদ্ধের হাতে স্পর্শ পেতেই জেগে উঠলাম আমি। পাশ ফিরতে দেখি সকল মাতাল বর আমার ঘুমানোর নাটক করছে। ওনার হাত আরো ভালোভাবে জড়িয়ে মাথার নিচে নিতেই ছিটকে উঠে বললেন, এত গায়ে পড়ো কেন হচ্ছিস তুই? আগে তো ও বাসায় পালিয়ে পালিয়ে বেড়াতে। উঠে বসলাম হাঁটু ভাঁজ করে, দু হাত হাঁটু ঝরিয়ে ধরে বললাম, আগে তো আর আপনি আমার বর ছিলেন না, উনি আটকে গেলেন। তারপর নিজেকে সামলে ধমকির গলায় বললেন, এখনও না, আর ভবিষ্যতও থাকবো না, দূরে থাক। কি ছাতার মাথা ব্র্যান্ড খেয়ে আসেন বলেন তো? নেশাই তো চড়েন আপনার, একদম হুঁশে আছেন এমনটাই মনে হচ্ছে। আর স্মেলটা তো শুধু গায়ে থেকে আসছে, মুখে থেকে না। জবাব না দিয়ে চাদর জড়িয়ে উল্টো পাশ হয়ে শুয়ে পড়লেন উনি। গলা উঁচিয়ে বললাম, এখন আবার এটা জিজ্ঞেস করবেন না প্লিজ। মুখে স্মেল করলাম কখন বা কিভাবে? ঘুমন্ত ছেলে মানুষের সুযোগ নেয় না ইনসিয়া। রেগে উঠে বসলেন উনি, গায়ের চাদর মেঝেতে ছুঁড়ে বললেন, চুপ, একদম চুপ, বের করে দেবো রুম থেকে একদম। লে, এতদিন বলতেন বেরিয়ে যাব আর এখন বলছেন বের করে দেব? আপনার নেশা করা নিয়ে সত্যিই ডাউট হচ্ছে আমার। তুই থামবি না? দায় বলতে গিয়েও বললাম না। ডায়েরিটা নিয়ে আর ঝামেলা পাকিয়ে লাভ নেই, যা জানার জেনে গেছি, এবার শুধু উগড়ানোর পালা। শুয়ে পড়ে বললাম, ভালো মতন গুড নাইট বললেই কখন ঘুমিয়ে যেতাম, খালি ঝগড়া করবে। গুড নাইট। সকালটা যেন তার টি শার্ট খামছেই শুরু হয়। প্রথম দিনের মতো আজও তার বুকে মুখ গুজে থাকবো এমনটাই আশা করেছিলাম, কিন্তু ঘুম ভাঙতে দেখি সে লোক বিছানাতেই নেই। জোরে শ্বাস ফেলে ফ্রেশ হয়ে তাকে প্রতিদিনের মতো বেলকনিতেই পেলাম। সে পাখিটাও এসেছে, উনি কিছু খাবার ছিটিয়ে দিয়েছেন ওখানে। ইচ্ছা করেই শব্দ করে এগিয়ে গেলাম ওখানে। পাখিটা উড়ে যেতে কটপট করে তাকালেন উনি আমার দিকে। ফোকলা হেসে বললাম, গুড মর্নিং। মুখ ঘুরিয়ে নিলেন উনি। পাশে দাঁড়িয়ে বললাম, পাখি পালনের শখ আমারও ছিল, যদি বলেন খাঁচা কিনে পাখিটাকে পুড়ে দেব, আর উড়ে যাবে না কখনো। এমনি তো যাবে না দেখছি, যতদিন আমি না সরে যাই। এত নিজেই সরে যাওয়ার চেষ্টায় আছি। কথার অর্থ পুরোটাই বুঝলাম। বললাম, মিস করেন, ভালোবাসেন, ছেড়ে যাবেন কেন? ওর যোগ্য না আমি তো সে নয়ই যাকে। উনি আমার দিকে তাকিয়েই থেমে গেলেন। বললাম, এমন না হয় আপনার ধারণা কখনো ভুল হয়ে যায়। ধরুন আপনি বুঝতে পারেন ওর জন্য আপনিই যোগ্য ছিলেন, আর ঠিক তখনই ও আপনার থেকে দূরে সরে গেল, কেমন লাগবে তখন? ভাষাহীনভাবে এক পলক তাকালেন উনি আমার দিকে, তারপর চলে আসলেন ওখান থেকে। আপনাকে বুঝতে আর বোঝাতে খুব বেশি দেরি না হয়ে যায় শুদ্ধ, কথাটা ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আমার। ব্রেকফাস্ট শেষে মাহির রুমে গিয়েছিলাম। জিনাত আপু আর মাহি ওখানেই ছিল। পরদিনই বউ ভাত, এসব নিয়েই আলোচনা করছিল ওরা। তাপসিয়া পর সীমা ভাবি এখনই নাকি শপিংয়ে চলে গেছে। আমরা বিকেলে যাওয়ার প্ল্যান করছিলাম, যদিও মাহি শুদ্ধর বাসায় থাকা নিয়ে টেনশন করছিল। জিনাত আপু বুঝিয়েছে ওকে, আমি নাকি সামলে নেব বিষয়টা, কিন্তু যা ভেবেছি তা করার কথা ভাবলেও আমার হাত পা ঠিকই অসাড় হয়ে আসছে। তবুও সেটা মাথা থেকে ঝেড়ে ওদের প্ল্যানিংয়ে মনোযোগ দিলাম। সিয়া। শুদ্ধর ডাক শুনে উঠে দাঁড়ালাম আমি। জিনাত আপু বলল, বাহ বাহ, শুদ্ধ একটু বেশি চোখে হারাচ্ছে তো কিনসু। ভাব নিয়ে বললাম, কারণ আছে বেবি, সময় করে বলবো তোমাকে। মানে? সারপ্রাইজ, আসছি। ছুটে বেরিয়ে এলাম ওখান থেকে। রুমে গিয়ে দেখি উনি আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছেন। তার মানে আজও বেরোবেন উনি? মনে মনে ছক কষতে লাগলাম, ফলো করবো ওনাকে আজ, তারপর যা হয় হোক। ধীর পায়ে এগিয়ে গিয়ে বললাম, ডেকেছেন? রেডি হ। বিস্ময়ে তাকালাম তার দিকে। উনি আয়নায় এক নজর আমাকে দেখে চুল ঠিক করতে করতে বললেন, তোর কানে সমস্যা হয়েছে নাকি চোখে? ইন ডিটেলস, মাথায় সমস্যা হয়নি তো?
চোখ আরো বড় বড় হয়ে গেল আমার। উনি পেছন ফিরে বিরক্তি নিয়ে বললেন, তোকে রেডি হতে বলছি, বেরোবো আমরা, চল যা। শুধু বেরিয়ে যাচ্ছিলেন। নিজের কানকে বিশ্বাস না করে ওভাবেই ঠায় হয়ে দাঁড়িয়ে আছি আমি। উনি আবারও এসে সামনে দাঁড়িয়ে বললেন, ইউ ওয়ান্ট মি টু গেট ইউ রেডি? শিউরে উঠলাম। তাড়াহুড়ো করে আলমারি থেকে জামা বের করে চেঞ্জ করতে ওয়াশরুমে ঢুকলাম। বেরিয়ে এসে দেখি বেডে বসে মোবাইল ঘাঁটছেন উনি। সোজা তার সামনে দাঁড়িয়ে গিয়ে বললাম, কোথায় যাচ্ছি? শেহনাজ মঞ্জিল। হোয়াট? নিজের বাবার বাসায় যাবি না তুই? আগেও বলেছি যাব না। উনি বিরক্তি নিয়ে কাভার্ডের দিকে এগিয়ে গেলেন। সেটা খুলে একটা ফাইল বের করে বললেন, কাল ভর্তির লাস্ট ডেট তোর, সে খেয়াল আছে? খুশি যেন পায়রার মতো ডানা ঝাপটে উঠল ভেতরটায়। উনি তার মানে মনে রেখেছেন আমার পড়াশোনার কথা? খালি খালি রাগ দেখাবে অ্যাংরি বার্ড একটা। ভালোবাসা উপচে উপচে পড়ছে তার কথায়। যদিও এই শ্যামা পাখিকে শুধু শুধুই কষ্ট দেওয়ার দরকারটা কি? কলেজে নিয়ে যাবেন আপনি আমাকে? কেন, প্রাইমারি স্কুলে ভর্তি হবি তুই? কিন্তু আমার একাডেমিক কাগজপত্র তো ও বাসায়। আনিয়েছি। কাকে দিয়ে? আমার পালিত জিন আছে, তাকে দিয়ে। সম্ভব যে রাগ আপনার একমাত্র জিনই সহ্য করতে পারবে। রাগটা দেখাই তোকে। কিছু না বলে ওনার হাত থেকে ফাইল নিয়ে কাগজগুলো চেক করলাম আমি। সবই ঠিকঠাক আছে। বড় সড়ো হাসি দিলাম একটা। ফটাফট রেডি হয়ে সোজা গিয়ে ওনার হাত ধরলাম। ভ্রু কুচকে তাকালেন উনি মোবাইল ছেড়ে। ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিয়ে বললেন, দূরে থাক। আবারও শক্ত করে জড়িয়ে ধরলাম আর হাত। আর বললাম, কি বলুন তো, আপনার মুখে আলাদা আলাদা তো দুটো ফিচার দেখি আমি পোক্ত। হোয়াট? তা নয় তো কি। মুখে বলবেন দূরে থাক, আবার চেহারাটা বলে সিয়াজ ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেছি। পাস আও না, পাস আও। উনি এবার জোরে সোরে হাত ছাড়িয়ে নিয়ে বললেন, ফালতু কথা কম বল, চল। গাল ফুলিয়ে বেরিয়ে এলাম ওনার সাথে। আসার সময় সেজমা মামিকে সালাম করে এসেছি। বাবা অফিসে ছিলেন। অবশ্য ব্রেকফাস্টের সময় সুধীর উপস্থিতি তার চেহারায় বিস্ময় এনে দিয়েছিল। হয়তো সেজমা রিয়্যাক্ট করতে মানা করেছিলেন, তাই চুপ ছিলেন উনি। বাকি সবাইও আর চোখে দেখলেও স্বাভাবিকভাবে খেয়ে নিয়েছিল। গাড়ির কাছে এসে ওনার দু হাতের আঙুলে পেঁচাতে পেঁচাতে হাসি দিয়ে দাঁড়ালাম। শুধু গাড়ির দরজা খুলে কপাল কুঁচকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। আমাকে ওভাবে থাকতে দেখে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়েছিস কেন? যাবি না? গাড়িতে ওঠ। আপনি দরজাটা খুলে দিবেন না? শুধু আধা খোলা দরজাটা পুরোপুরি খুলে ভেতরে ঢুকে ধুম করে দরজাটা লাগিয়ে দিলেন। ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে সামনে তাকিয়ে বললেন, কি ঠিক করলি? উঠবি না? মাটিতে একবার পা ছুঁড়ে ফুসতে ফুসতে ঘুরে গিয়ে ফ্রন্ট সিটে বসলাম। সিট বেল্ট টাকা। পারি না। আমি লাগিয়ে দিচ্ছি না, ডোন্ট এক্সপেক্ট দ্যাট। বয়ে গেছে এক্সপেকটেশন রাখতে আপনার কাছে। মুখ বাঁকিয়ে কথাটা বলে বুকে হাত গুজে বসে রইলাম আমি। আচমকা শুদ্ধ একদম সামনে ঝুঁকে গেলেন আমার। এটাই আশা করেছিলাম আমি। সেফটি কামস ফার্স্ট। ইচ্ছা করেই বলেছি সিট বেল্ট লাগাতে পারি না। উনি বেশ অনেকটা আমার কাছেই এসেছেন। কিছু না ভেবে নিজের অজান্তেই ফু দিলাম তার মুখে। কপালের সিল্কি চুলগুলো উড়ে উঠল তার। ওভাবে থেকেই বাঁকা চোখে তাকালেন উনি আমার দিকে। দু হাতে মুখ ঢেকে নিয়ে বললাম, ইস, ওভাবে কেউ তাকায়? সিট সহ পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠল আমার। বুঝলাম রাগটা বেচারা সিট বেল্টের উপর ছেড়েছেন উনি। হাত নামিয়ে তাকালাম তার দিকে। শুধু গাড়ি স্টার্ট দিলেন কোনো দিকে না তাকিয়ে। ভর্তির ফর্মালিটিস শেষ। পরের মাসের 1 তারিখে অরিয়েন্টেশন ক্লাস। তারপরই আমার স্বপ্নের মেডিকেল লাইফ। কিন্তু এতদিন ক্যাম্পাসে আসতে পারবো না ভেবেই খারাপ লাগছে। সব কাজ শেষে শুধু পিছন পিছন বেরিয়ে আসছিলাম আমি। এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে বললাম, আমি ক্যাম্পাস ঘুরবো। তো ঘুরবি, ক্লাস শুরু হোক। না, আজই ঘুরবো। প্রতিটা কোনা দেখবো আমি। কি ধরনের বাচ্চা এগুলো সিয়া? আপনি ঘুরাবেন নাকি অন্য কারোর সাথে আসবো? উনি বিরক্তি নিয়ে কপালের ডান হাতে 3 আঙ্গুল স্লাইড করলেন। কিছু একটা ভেবে বললেন, আচ্ছা চল। আমার হাত ধরে টানতে টানতে ভেতরে ঢুকালেন উনি। এটাতে রাগ হলো আমার। এমনভাবে টানছেন যেন আমি একটা গরু ছাগল। হাত ছাড়ুন না। ভাই, এইভাবে ঘোরা বলে? তো কি বলে? প্যারা বলে, প্যারা। শুধু তাচ্ছিল্যে হেসে বললেন, সি, যে নিজেই এক প্যারার দোকান সে নিজেই প্যারার কথা বলছে। এনিওয়েজ, এভাবেই ঘুরবি তুই, নইলে সোজা হয়ে বাসায়। এবার বল। রাগ হলো আরো। একটু ভেবে বাঁকা হেসে হাত ছাড়িয়ে নিলাম। শুধু ভ্রু নাচিয়ে বললেন, ক্যাম্পাসে ঘোরার ভূত নেমেছে মাথা থেকে? হ্যাঁ। সুন্দর মতো ওনার হাত জড়িয়ে ধরে বললাম, এভাবে চলুন না।
আবার হাত ছাড়িয়ে নিলেন উনি। হাঁটতে হাঁটতে বললেন, ঈশানের বড় আপু ডিউটি করে এখানে, এবি ক্লাসও নেবে তোদের। রিয়েলি? তাপসি আপুর ননদ? বাহ, ভালোই হলো। হ্যাঁ, ভালোই হলো। ইচ্ছে মতো সুযোগ নিবি, ফাঁকিবাজি করবি। ও হ্যালো, আমাদের না সুযোগ নেওয়ার সুযোগ আছে আর না ফাঁকিবাজির।